This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দুপুর দুটোর বিতর্ক শুরু করছি। দুপুর দুটোর বিতর্কে আমার সঙ্গে কারা রয়েছেন, কি নিয়ে বিতর্ক, সেই প্রসঙ্গে আসার আগে আপনাদের বলি, হাট করে খোলা হয়েছে দরজা আম জনতার জন্য। আর জনতাও ছুটছে স্রোতের মতো একবার চোখের দেখা দেখার জন্য রামলালাকে। ভিড় এমনই হিমশিম খাচ্ছে পুলিশ। ভিড় এমনই জেপি নাড্ডা যেতে গিয়েও সফর বাতিল করে দিলেন। সেই ভিড়ের ছবি প্রথম দিন পাবলিকের জন্য খোলার পর রাম মন্দিরের সামনে দর্শনার্থীদের ভিড়ের ছবিটা দেখুন। ঠিক থেকে ভিড়। এটা কোনো সাধারণ একটা দিন, কোনো সাধারণ দিনে মন্দির দর্শন মনেই হচ্ছে না। মনে হচ্ছে কোনো বিশেষ দিন, কোনো গঙ্গাসাগর বা কুম্ভসাগরের মেলা। পুলিশ তো পারছে না, এত পুলিশ কর্মী তারা ব্যারিকেড চেপে ধরে দাঁড়িয়ে আছেন যাতে তা ভেঙে না পড়ে। শেষমেশ আমাদের কাছে যা খবর ছিল, কিছুক্ষণের জন্য সাময়িকভাবে মন্দিরের গেট বন্ধ রাখতে হয়েছিল। অনেকেই ভিড়ের ঠেলায় অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু তবুও এই দেখুন কিভাবে ছুটছেন। কোথাও এতটুকু জায়গা খালি পেলে স্রোতের মতো দৌড়ে যাচ্ছেন একবার রামলালার দর্শন। আজকে এ দৃশ্যই দেখার মতো। রামলালা দর্শন করতে যে দর্শনার্থীরা এসেছেন তাদের ছবি। অসুস্থ হয়ে পড়েছেন এক মহিলা দর্শনার্থী। উৎসাহ তো থাকবেই, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক, আমরা এটাই চাইব। অন্যদিকে আরও একটা ধস্তাধস্তি, ভিড় এবং পুলিশি বাধার ছবি দেখাই, আসামের ছবি দেখাই। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আসামের গুয়াহাটিতে কংগ্রেস কর্মীরা, সেখানেও প্রচুর ভিড় হয়। কংগ্রেস কর্মী সমর্থকদের পুলিশ বাধা দেয়, তারপর ব্যারিকেড ভাঙার চেষ্টা, যেমন হয় কোনো রাজনৈতিক র্যালির ছবি, এখানে ঠিক সেরকম। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য রাহুল গান্ধীকেই দায়ী করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন রাহুল গান্ধী ভিড়কে উস্কানি দিচ্ছেন, তাই তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাহুল গান্ধীর বিরুদ্ধে এখনো পর্যন্ত এফআইআর হয়নি, কিন্তু এফআইআর এর নির্দেশ দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। চলুন এবারে দুই ভিড়ের ছবি আমরা দেখলাম। দেশের দু প্রান্তে দু ধরনের পরিস্থিতি যা সামলানোর চেষ্টা করছে দেশের পুলিশ প্রশাসন। সেই সঙ্গে সঙ্গে এবার আজকের বিতর্কিত বিষয়টাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আজকে দিনটা ভুললে চলবে না। যতই রামলালা দেখার জন্য স্রোতের মতো ভিড় হোক অযোধ্যায়, আজ নেতাজির জন্মদিন। নেতাজি আবেগ, মানে ট্রানজিশনটা ভাবুন। রাম আবেগ থেকে ঠিক পরের দিনই 24 ঘন্টার মধ্যেই নেতাজি আবেগে ট্রান্সফর্মড হয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা। কে নেই, কোন রং নেই সেখানে। আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী রয়েছেন, বাম নেতারা, গোটা দেশ জুড়েই এরকম হচ্ছে। চলুন মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন নেতাজির গলায় শ্রদ্ধা পূর্বক মালা দিয়ে, কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো। দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা এর রহস্য উদ্ঘাটন করব, তারপর সব হয়ে যায়, নেতাজিকে ভুলে যায়। নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল, সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি এবং আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এই ভারতবর্ষের রাজধানী দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বীর সন্তানকে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে দাবি করে আসছি আমরা। একেবারে যখন নাকি মনমোহন সিং ছিলেন তখন থেকে প্রধানমন্ত্রী ছিলেন, তারপর মোদিজির কাছেও চিঠি দিয়েছি, রাজ্য সরকারকে চিঠি দিয়েছি। রাজ্য সরকারও দেশপ্রেম দিবস পালন করে না।
যদি রাজ্য সরকার দেশপ্রেম দিবস পালন না করে তাহলে কেন্দ্রীয় সরকারকে আমরা দেশপ্রেম দিবস পালন করার কথা বলবো কি করে? আসলে নেতাজির প্রতি, নেতাজি সুভাষ বসুর প্রতি এদের মনের থেকে কোনো শ্রদ্ধা নেই। সেটা তো চলে আসছে, এটা বন্ধ করতে পারিনি। ওটা তো চলে আসছে, ওটা জ্যোতি বসু যখন নাকি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে চালু হয়েছে, ওটাকে বন্ধ করতে পারছে না। ওটাতে চোখে লঙ্কার গুঁড়ো লেগে যাবে, সেই জন্য বন্ধ করতে পারছে না। তাহলে পরিস্থিতিটা 23শে জানুয়ারি দুপুরে যা দাঁড়ালো তাতে নেতাজি তুমি কার? চলুন এখানে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে পরিচয় করি, তারপর আসবো বিতর্কে। আমার ঠিক ডান দিকেই রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি নেতা, তার পাশে অনিন্দ্য সিনহা রায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আমার বাদিকে রয়েছেন সোমান রায়চৌধুরী, কংগ্রেস নেতা, তার পাশে জন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, বাইরে থেকে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা। এখানে তথাকথিত পলিটিক্যাল জন্টু বড়াইক, আমি তার কাছেই আসবো। জন্টুবাবু, আপনার দেখে শুনে কি মনে হচ্ছে? নেতাজি আবেগের ভাগাভাগি শেষ হওয়ার নয় রাজনৈতিক নেতাদের মধ্যে? পিউ, এখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসছেন আমি তা কার্যত প্রত্যেককে কাঠগড়ায়, তার দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছি, এরা ভোটের আগেই নেতাজি নামক এই আবেগের, এই বাঘের পিঠে চড়ে বসে। আমি প্রথমে সিপিএমকে দিয়ে শুরু করি। সিপিআই এটা বহু চর্চিত চর্বিত, তারা সিপিআইএমের যে অবমূল্যায়ন নেতাজির করেছে, সিপিআই এবং সিপিএম পিপলস ওয়ার গ্রুপের এখনও পেপার কাটিংগুলো আজও আমি একটা শেয়ার করলাম পোস্টে। তারপরে তাদেরকে হঠাৎ নেতাজি প্রেম তাদের উতলে পড়লো, তাদের জোট নেতাজির তৈরি করা ফরওয়ার্ড ব্লক কার্যত কোথাও দেখাবেন যে তারা ইউপিএ 1 গভর্নমেন্টে যখন তারা মুখ তারা একটাবার অন্তত সেই সরকারকে চাপ দিয়ে নেতাজি অন্তর্ধানের মুখার্জি কমিশন থেকে শুরু করে একাধিক কমিশনের রিপোর্ট বের করতে চাপ দিয়েছিল, কোনো উদাহরণ নেই। দ্বিতীয়, বিজেপি ভারতবর্ষের শাসন দলে আছেন, গত বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি বানানো হয়েছিল নেতাজিকে নিয়ে 125তম বর্ষের উপলক্ষে। কার্যত সেই কমিটিতে সবাইকে রাখা হয়েছিল, মিঠুন চক্রবর্তী ছিলেন, তৃণমূলের প্রতিনিধিও ছিলেন, বাংলার একাধিক মুখ্য মুখগুলো ছিল, অথচ নেতাজির তৈরি করা ফরওয়ার্ড ব্লকের কোনো প্রতিনিধিত্ব তারা রাখেননি। বোঝা যাচ্ছে যে তাদের আসল চরিত্রটা কোথায়। তৃতীয়, তৃণমূল। আমি আপনাকে বলি, NDA 1 এর মুখ্য মুখ মমতা ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতিতে একটা সময় ছিল একটা বড় মুখ, তারা কি কোনোদিন একটা দাবি করেছে? ইভেন পিউ, এ রাজ্যের একাধিক নেতাজি স্মৃতিধন্য এলাকাগুলো, কার্শিয়াংয়ে যে ঘরটায় তিনি বন্দী ছিলেন, কার্যত সেই ঘরগুলো অবহেলায় পড়ে আছে। মমতা ব্যানার্জি মন্দির উদ্বোধন করছেন, এগুলোকে কিন্তু হেরিটেজ করেনি। আর কংগ্রেসের কথা ছেড়েই দিন, কংগ্রেসের অবহেলার শিকার এই নেতাজি। আজকে এই যে দেশবরণ্য এই ব্যক্তিত্ব অন্তর্ধান, তার একমাত্র যদি কেউ কারণ হয়ে থাকে কংগ্রেস। আমি দার্থহীন ভাষায় প্রশ্নটা হচ্ছে, আপনারা যাই করেছেন, আপনাদের স্ট্যান্ড ছিল, আজকে কেন ভোট ব্যাংকের তাগিদে বাঙালির এই মনীষী, ভারতবর্ষের এই মনীষী মুখ, যারা ভারতবর্ষকে পথ দেখায়, এখনও সাধারণ মানুষ বিশ্বাস করে এই পার থেকে ও পার, ভারতবর্ষের যে কোনো প্রান্তে নেতাজিকে যারা এখনো মনে করে ভারত স্বাধীনতায় এই লোকটির যদি মুখ্য ভূমিকা রাখা যেত, তাহলে ভারত আজকে এই জায়গায় যেত না। বিষয় কি জানেন ঝন্টুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে, ঘন্টা দুয়েক আগেই বলেছেন, নেতাজি যদি থাকতেন তাহলে দেশ অনেক বেশি এগিয়ে যেত। আর শুভেন্দু অধিকারী বলেছেন, নেতাজি যদি থাকতো তাহলে দেশের আরো অনেক বেশি উন্নতি হতো, দুর্নীতি থাকতো না আমাদের দেশে। সকলেই এক কথা বলছেন, যুযুধান সব পক্ষ। 23শে জানুয়ারি যোজনা কমিশনটা তৈরি করেছিল যে ভদ্রলোক, সেই যোজনা কমিশনটা কোথায়? উত্তর দেবে এখানে শাসক দল আছে, বিজেপি প্রতিনিধি, যে মানুষটি উন্নতির জন্য যে ধারাবাহিক স্টেপগুলো ওই সময় নিয়ে গিয়েছিলেন, এক কার্যত একটাকেও রাখেনি কোনো দল, কোনো শাসক দল। আর মমতা ব্যানার্জি, আমি দেখতে চাই 23শে জানুয়ারি কি কুমিরের কান্না? একদম, তারা নেতাজির বাঘে চড়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করে। মমতা ব্যানার্জি বলুক তো, তিনি যদি কোনোদিন, আমার আশঙ্কা মমতা কোনোদিন যদি রাজ্যে দেশের প্রধানমন্ত্রী হয়, আমি মনে করি নেতাজিকে নিয়ে যে সমস্ত ডকুমেন্টস এখনো আছে, হয়তো কাটমানি খেয়ে সেটাকেও ভ্যানিশ করে দিতে পারে এই সরকার। একটু ভয়ঙ্কর কথা বলছেন আপনি। তো কাকে দিয়ে শুরু করি? শাসক দলের রাজ্যে তৃণমূলকে ডিফেন্ড করেন ইউজুয়ালি অনিন্দ্য সিনহা রায়। অনিন্দ্য, কথা বলি, নেতাজিকে সম্মান জানিয়ে জানাই, দেশের মানুষ নেতাজির কাছে কি চায়, নেতাজির আদর্শে বাঁচতে চায়, নেতাজির কি হয়েছিল সেটা জানতে চায় এবং নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র লোক যিনি নেতাজির এই 23শে জানুয়ারি ছুটির জন্য, ওনার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বারবার বলে এসছেন, বারবার চিঠি দিয়েছেন, বারবার গেছেন, উনি বলেছেন এটা যেন করা হয়, করেননি। এই নেতাজি, সেকেন্ড হচ্ছে নেতাজি কি হয়েছিল, ছুটি হলেই কাজ শেষ। না, আমরা চেয়েছি একটা করে দেখালাম শ্রদ্ধা জ্ঞাপন। আজকে আমরা দেখেছি কোনো রাজনৈতিক কারণে ছুটি হয়,
আমরা দেখি না যে নেতাজির জন্য ছুটি ঘোষণা হয়, কেন জানি না, কি অজ্ঞাত কারণে আমরা জানি না। এটা নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলছি। দ্বিতীয়ত, নেতাজির কি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কিছু ওনার কাছে ফাইল ছিল, সেগুলো তিনি সরকারের কাছে দেখিয়ে উন্মুক্ত করেছিলেন। কিন্তু এই বিজেপি সরকার বা আগের যে সরকার ছিল তারা কোনোভাবেই আগ্রহ দেখায়নি। কি জন্য আমি জানি না, বাংলার মানুষ তথা ভারতের মানুষ জানে না কি জন্য দেখাননি। আমরা তো জানতে চাই যে নেতাজি কবে মারা গেলেন, আমরা জানতে চাই নেতাজি কী হয়েছিল, আমরা জানতে চাই। কেন জানি না, কি অজ্ঞাত কারণে জানি না। নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা আপনারা খুব বলেছিলেন। আন্তরিক, হ্যাঁ, আপনারা খুব আন্তরিক নেতাজি। নিঃসন্দেহে আমরা বারবার চিঠি এই যে একটা উদাহরণ দিলেন, কার্শিয়াঙে যে ঘরে বন্দী ছিলেন নেতাজি, সেই ঘরটি একদম প্রায় ভেঙে পড়ার আপনি মতো। আবার বলি আপনাকে, আন্তরিকতা দিয়ে এটাকে আমি মেরামত আবার করা যায় আপনাকে না? বলি, আপনি একটা কথা উদাহরণ দিচ্ছেন তো, না, এরকম আরো অনেক আছে, জন্য রাজ্য জুড়ে নেতাজি ছড়িয়ে আছে। সংগ্রহশালা থেকে শুরু করে সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে নেতাজির কোনো অসম্মান না হয়, নেতাজির জন্য কি করা যায় তার জন্য চিন্তা করেছেন। কিন্তু এই নরেন্দ্র মোদী তো একবারে মানে ভোটে জেতার আগে, মানে এখানে ক্ষমতা আসার আগে নরেন্দ্র মোদীর উত্তর রাজস্বী দেব। না, উনি তো বলেছিলেন যে আমি ক্ষমতায় আসার পর নিশ্চয়ই আমি নেতাজির কি হয়েছে বার করব। উনি কংগ্রেসকে তখন গালাগাল করেছিলেন, বলেছেন কংগ্রেস বার করেনি, আমি গিয়ে বার করব। আজকে তাও আমরা দেখতে পেলাম না। আচ্ছা বেশ, রাজস্বীর কাছে আসি। রাজস্বী, সত্যিই তো রামের প্রাণ প্রতিষ্ঠার দিন যদি হাফ ছুটি হতে পারে, এত বছরের একটা ডিমান্ড নেতাজির জন্মদিনে কেন হয় না? মান্দালয় জেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস তার মাকে চিঠি লিখছেন, দিলীপ কুমার রায়কে চিঠি লিখছেন, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস শ্রীরামচন্দ্র এবং রামায়ণ সম্বন্ধে কি বলছেন, দর্শকরা সেটা গুগল করে বা নেতাজির চিঠিপত্র দেখলে বুঝে তার সঙ্গে যাবে। ছুটি কি না, আমি সম্পর্ক? বলে দিচ্ছি, আসছি, আমার সব প্রসঙ্গে আসছি। 21শে অক্টোবর 1943 এই দিনটা ভারতবর্ষের কোনো মানুষের জানা ছিল বলে আমার মনে হয়, আমাদের নিজেদেরও জানা ছিল না। সমস্ত প্রথা ভেঙে 21শে অক্টোবর নরেন্দ্র মোদী লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন, জাতীয় পতাকা উত্তোলন করলেন, কারণ 21শে অক্টোবর সুভাষচন্দ্র বোস প্রভিন্সিয়াল আজাদ হিন্দ গভর্নমেন্ট এস্টাবলিশ করেছিলেন, এবং 1951 সালে এই দিনটি যাতে স্মরণে থাকে তাই জন্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ স্থাপন করেছিলেন, 21শে অক্টোবরের দিনটিকেই বেছে নিয়েছিলেন। দ্বিতীয় কথা, 30শে ডিসেম্বর 1943 এই দিনটি ভারতবর্ষের মানুষ জানতো না। অত্যন্ত দাবি দিয়ে বলছি, সমস্ত প্রথা ভেঙে ভারতবর্ষের রাজর্ষি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আন্দামান নিকোবর আইল্যান্ডসে গিয়ে ত্রিবর্ণরঞ্জিত ভারতের রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন করেছিলেন, কারণ সেই দিনকে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজ, রাসবিহারী বসুর তৈরি আজাদ হিন্দ ফৌজ, হিন্দু মহাসভা প্রেসিডেন্ট জাপান অ্যান্ড ওভারসিজ, রাসবিহারী বসুর তৈরি আজাদ হিন্দ ফৌজ যা নেতাজি সুভাষচন্দ্র বোসকে হস্তান্তর করা হয়েছিল, সেই সমাজ নিয়ে তিনি তুলে দিয়েছিলেন। এবং ফরওয়ার্ড ব্লকের কথা, যে ফরওয়ার্ড ব্লক রাম চ্যাটার্জির ফরওয়ার্ড ব্লক, যারা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে এসে হাতে হাত মিলিয়ে শ্যামা হক গভর্নমেন্টকে 1941 সালে সমর্থন দিয়েছিল, এবং গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় রাম চ্যাটার্জি থেকে আরম্ভ করে অধিকাংশ ফরওয়ার্ড ব্লক নেতা যারা এসপ্ল্যানেডের ডোরিনা ক্রসিংয়ে আশুতোষ লাহিড়ির সঙ্গে হাতে হাত মিলিয়ে হিন্দু প্রতিরক্ষা বাহিনী তৈরি করেছিল, এই ইতিহাসগুলোও জানা উচিত। না, আপনি হোমওয়ার্কটা ভালো করেছেন, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট। অ্যাবসলিউটলি। এবং আপনার ছুটির প্রশ্নে আসছি, ছুটির প্রসঙ্গে এবার আসছি। সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায়, শুনেনি মমতা ব্যানার্জির কথা। আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, তারা বসে বসে কাঁদে। জবাবটা দিয়ে দিই। পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্টে অ্যাপিল করাও হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দেয় যে নেতাজি যে পরিশ্রম করতেন, যে কাজ করেছিলেন, তাতে তার জন্মদিবসটাকে ছুটি হিসেবে ঘোষণা করা হোক, এটা হয়তো নেতাজিও চাইতেন না। এবং 20 বছর ধরে উনি যে চেষ্টার কথা বলছেন, তাহলে এর প্রথম প্রশ্নটা, এর প্রথম তীরটা হয়তো রাজীব গান্ধী সোনিয়া গান্ধীকেই বলছেন, কারণ উনি কংগ্রেসের মন্ত্রী ছিলেন, উনি কংগ্রেসের যুব
নেত্রী ছিলেন উনি মনমোহন সিং, পিভি নরসিমহা রাও, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে বলছেন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার যা করেছে নেতাজির জন্য, আজাদ হিন্দ মিউজিয়াম করা, দিল্লির লালকেল্লা থেকে আরম্ভ করে প্রত্যেকটা ঘটনা তুলে ধরা, এখানে দাঁড়িয়ে যেখানে জওহরলাল নেহেরু যেখানে সিঙ্গাপুরে গিয়ে আজাদ হিন্দ ফৌজ স্মৃতি সৌধটাকে অবধি ধ্বংস করে ফাইন, দেওয়া আপনি হয়েছিল। গড়গড় করে সাল তারিখ বলে গেলেন ঠিকই, কিন্তু ভারতবাসী তো জানতে চায় সত্যি যে কি হয়েছিল, এবং বারবার আপনারা যেই ক্ষমতায় আসে অবশ্যই নেতাজি জানতে আবেগ চায়। উস্কে প্রতিশ্রুতি দেয়, এবার আমরা বের করব, অবশ্যই জানতে কি চায়। হয় বলুন তো, এবং সেটা নরেন্দ্র কোন মোদীর হিমঘরে চলে সরকার, যায়? নরেন্দ্র মোদীর সরকারই সবথেকে বেশি যাবতীয় যা ফাইলস ছিল তা ডিক্লাসিফাই করেছে। কংগ্রেস জবাব দিক যে 1972 সালে কংগ্রেস কোন দেবে কোন- জবাব, না, আপনি আপনার জবাবটা প্রশ্নটা দিন। করে দিই, 1972 সালে পিএমওর কোন কোন নেতাজি সংক্রান্ত ফাইল পুড়িয়ে ফেলা হয়েছিল, সেই ফাইল কোথায় গেছে তার জবাবটাও দিতে হবে। মানে রাজস্বীর কাছে আর যখন উত্তর নেই, না, ও পাস 14 করছে সালে তো যখন কংগ্রেস। নরেন্দ্র মোদী সুমনদা। ফাইল ডিক্লাসিফাই করবে তার সুমনদা। ঠিক আগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল ডিক্লাসিফাই করলেন। জ্যোতিবাবুরা কেন করেননি এত বছর? ফাইল মানে ছিল না। একসঙ্গে বাম কংগ্রেস দিতে পারবে না, আগে কংগ্রেস। হ্যাঁ, 2021 সালের আগে আমরা দেখেছিলাম এই দুর্বিনীত ভারতীয় জনতা পার্টির হঠাৎ বাংলার মনীষীদের নিয়ে খুব চিন্তা বেড়ে গেছিল। আবার 2024-এর আগে খুব স্বাভাবিকভাবেই ওদের চিন্তা বেড়েছে এবং খুব সুন্দর সেমিনার টাইপ স্পিচ দেওয়ার চেষ্টা করছেন বিজেপির মুখপাত্ররা। আমি একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করছি, ফাইল ডিক্লাসিফাই করার কথা বললে তো, 2500 ফাইল ডিক্লাসিফাই করার কথা ছিল। নরেন্দ্র মোদী সরকার 390-তে এসে আটকে গেছিল কেন? এটা প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে নরেন্দ্র মোদী সরকারকে। এই 390 ওয়েট, আমি শেষ করব। আমি বলিনি তো, আমি হাত তুলে আমি শেষ তাতেও করি। আপত্তি আপনার? 390, এই যে 390টা ফাইল ডিক্লাসিফাই করা হয়েছে, তারপরে নরেন্দ্র মোদী সরকার ঘুমিয়ে পড়েছে। কি পাওয়া গেছে এই 390টি ফাইলের মধ্যে? রাজর্ষির কাছেও কোনো ও যদি চেষ্টাও করে ও সঠিক উত্তর দিতে পারবে না, কারণ নরেন্দ্র মোদী সরকার জানে এই 390টি ফাইল যথেষ্ট ছিল প্রমাণ করার জন্য নেতাজির সঙ্গে জাতীয় কংগ্রেস, নেতাজির সঙ্গে পণ্ডিত নেহেরু, নেতাজির সঙ্গে মহাত্মা গান্ধীর কি সম্পর্ক ছিল, কি পার্সোনাল ইকুয়েশন ছিল, তারা কি পথে এগোতে চেয়েছিল। পথ মত আলাদা হতেই পারে, যে নোংরা ইঙ্গিত ভারতীয় জনতা পার্টি করেছে নেতাজি এবং কংগ্রেসের সম্পর্ক নিয়ে, সেই কারণে সেটাকে প্রমাণ করতে হবে, এই ভয়ে 390-তে গিয়ে তারা আটকে গেছে। কংগ্রেস তার আগে কি করেছে? আমি ছেড়ে দিলাম 390টা ডিক্লাসিফাই করে আবার রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে। ডিক্লাসিফিকেশনের কথা With ও the তুলেছিল purpose. পিউ। কংগ্রেস কি করেছে? ডিক্লাসিফিকেশনের কথা ও তুলেছিল। দ্বিতীয় কথা, নেতাজিকে নিয়ে তো এত চিন্তা, এত শ্রদ্ধা, খুব ভালো বাঙালি হিসাবে, একজন ভারতবাসী হিসাবে আমি নেতাজিকে অত্যন্ত শ্রদ্ধা করি, মাথার উপরে রাখি। কি প্রয়োজন ছিল যে পোর্টটা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ছিল সেটাকে চেঞ্জ করে নেতাজি সুভাষ ডক করার? এত শ্রদ্ধা নেতাজির প্রতি সেখানে আনতে হবে। সেখানে নিজেদের আইডিওলগ অর্গানাইজেশনের লোকেদের, সেখানে নিজেদের আইডিওলগ অর্গানাইজেশনের মাথাগুলোর নাম দিয়ে দিতে হবে। তখন নেতাজি হারিয়ে গেল, কি এর ব্যাখ্যা আছে ভারতীয় বেশ, রাজস্বী উত্তর দিন। রাজস্বী শ্যামাপ্রসাদ জক হয়েছে কেন? Exactly. কোথায় গেল তখন নেতাজি? রাজস্বী। ইলেকশন এলেই Fine, নেতাজিকে আমাকে নিয়ে বলতে নোংরাভাবে এবার আমি বলি। রাজনীতি করে এই ভারতীয় জনতা পার্টি। ঠিক আছে, when due to ঠিক আছে misguided কি না আছে সেটা আমি আরে বাবা বলতে আরে দিন, হ্যাঁ, শুনে নিন, please. এক কথা কতবার বলবেন? When due to misguided political whims and lack of vision, almost all the leaders of Congress party are decrying its soldiers as mercenaries. It is extremely heartening to see that Veer Savarkar is entrusting amongst the youths to get enlisted in the armed forces. These trained enlisted youths shall themselves provide us with trained men for the Indian National Army. 25 জুন 1944 সিঙ্গাপুর ব্রডকাস্ট সুমন রেডিও দা, স্টেশন হোমওয়ার্কে রাজস্বী এগিয়ে আছে সিঙ্গাপুর, আজকে। এবং এটা কে বলছেন? সুভাষচন্দ্র বোস বলছেন। 2500 ফাইলসের কথা সুমনদা নিজে বললেন। ভারতবর্ষের কাছে একটাই প্রশ্ন, তোমরা কি কংগ্রেস করলে? আমি তো এটাই কেন প্রশ্ন 2500 করছি। ফাইল কংগ্রেস তো ডিক্লাসিফাই দোষী। করতে পারেনি? কংগ্রেস তো দোষী। 390টা এবার ফাইল শোনা যায়। ডিক্লাসিফাই না, করতে শোনা যায়। পারেনি। আরে তোমায় কারণটা দিচ্ছি আমি- ভাই। কারণটা আরে বলে তোমায় আচ্ছা, উত্তর ঠিক আছে, দিচ্ছি ভাই। শুনে নি
কারণ ওই তোমাদের 300 narrative শুনে নিন, হচ্ছে আমি বলে দিচ্ছি আচ্ছা, বলে দিচ্ছি, ভোটের নাম বদলানো, দ্রুত পয়েন্টে উত্তর দিন। কংগ্রেস কনস্পিরেসির সঙ্গে নেতাজির হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। ওই 390টা ফাইলের মধ্যে একটি ফাইলেই ছিল পণ্ডিত নেহেরুর সরকার থেকে আরম্ভ করে 1967 অবধি 69 অবধি যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা নেতাজির পরিবারের ওপর স্পাই করা এবং বাড়িতে যা চিঠি আসতো সেগুলোকে খুলে কে লিখে পাঠাচ্ছে, কি লিখে পাঠাচ্ছে ওই ফাইলে লেখা আছে। ওই ফাইল যে ধরনের নেহেরুর সরকার একটি রাজনৈতিক পরিবারের সেগুলো থাকতে পারে। আরে পোর্টের নাম বদল হলো কেন? পোর্টের নামটা বদল হলো কেন? কোন পোর্টের নাম বদল হলো? শ্যামাপ্রসাদ ড্রপ হলো কেন? শ্যামাপ্রসাদ নামের নামে আছে, নেতাজির নামে আছে, প্রত্যেকের নাম যা করা হয়েছে নেতাজির নামে এখনো অবধি সিঙ্গাপুরে অল ইন্ডিয়া আজকে এই অবধি মাথার উপর দিয়ে বইছে শ্রদ্ধার ঢেউ। চন্দন দা, চন্দন দা, আরে থামুন প্লিজ, চন্দন দা। নেতাজির কনস্টিটিউশনকে কেন আপনারা মানেননি চন্দন সেটা দা, বলুন। থামুন চন্দন দা। দেশভক্তি শিখতে হয় বিজেপির কাছে। পিউ 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 একটা অদ্ভুত জিনিস দেখো, তুমি খুব জেনে শুনে এতদিনের দীর্ঘদিনের সাংবাদিক জেনে শুনে তুমি ওই কুমির রচনা আহ্বান করছো। আমি এতকাল জানতাম বিজেপি আরএসএস এর লোকেরা ভুলভাল ইতিহাস বলে, এখন দেখছি একেবারে মিথ্যাও বলে। আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে খিদিরপুরের ডক সেটার নাম ওরা চেঞ্জ করে শ্যামাপ্রসাদ মুখার্জি করেছেন। এটা মানতে হবে রাজর্ষিকে, চিৎকার করে লাভ নেই। সব না, রাজর্ষি যুক্তি হচ্ছেন না, সবার নামে হবে, একটা ডক শ্যামাপ্রসাদের নামে হয়েছে। তোজোর কুকুর করেছিল যারা, তার কাছ থেকে শুনবো এটা। নেতাজির নাম কেটে শ্যামাপ্রসাদের নাম হবে কেন? তোমরা নাম বদলালে কেন? তোজোর কুকুর যারা নাম বদলালে কেন? তোজোর কুকুর যারা নেতাজি। আরে প্লিজ চন্দনদাকে বলতে দিন। আমি মাঝখানে বলিনি কারণ আমি অন্যায় করিনি। বলুন বলুন। পিউ, আমি কারুর মাঝখানে না বলে মনে হয় কোনো অন্যায় কাজ করিনি। না না, আপনি বলুন, শেষ করুন। বলতে দেওয়া উচিত। আমি শেষ করবো, শুরুই করলাম না তো শেষ করব কি? যারা গতকালকে সারা দেশে অর্ধ দিবস ছুটি দেয় তারা দেশপ্রেম দিবস হিসেবে আজকের দিনকে মানতে পারে না। নেতাজি তাদের কখন কখন কাজে লাগে আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারছি। আর যারা 16ই আগস্টকে খেলা হবে দিবস করে রাজ্যে খেলা হবে বলতে পারে, তারাও 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস বলতে পারে না। আসলে প্রশ্নটা অন্য জায়গায়। নেতাজি যে সেকুলার ভারতের স্বপ্ন, যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, এটা বললেই বিজেপি স্বপ্নেও চিৎকার করে ওঠে, কারণ ওরা ভয় পায়। ফজলুল হকের মন্ত্রিসভায় যখন শ্যামাপ্রসাদ অংশগ্রহণ করেছেন 1939 সালের পর থেকে, রাজর্ষি লাহিড়ীকে বলতে পারবে 1939-এর পর হলওয়েল মনুমেন্ট মুভমেন্ট যখন কলকাতার বুকে নেতাজি সুভাষচন্দ্র বসু শুরু করেছিলেন বিপিএসএফ, সেদিনের বামপন্থীরা নেতাজির সঙ্গে থেকে সিরাজদৌল্লা দিবস 16ই আগস্ট পালন করেছিল এবং হলওয়েল মনুমেন্ট দিবস একসঙ্গে পালন করেছিল। নেতাজি স্বপ্ন দেখতেন এমন একটি ভারতবর্ষের যেখানে ধর্ম, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। আর বিজেপি বিশ্বাস করে রাষ্ট্রের ধর্ম থাকবে, জোর করে ধর্মকে রাষ্ট্রের মধ্যে নিজের কাজের মধ্যে নিয়ে আসে, এটাই তফাৎ। আমার অন্য প্রশ্ন হচ্ছে, বিজেপি এত কথা বলছে, একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারে? একজন বীর সাভারকার যে নাম বলছেন তারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিল, আজকে বিজেপি বড় বড় লেকচার দিচ্ছে। একজন স্বাধীনতা সংগ্রামী অটল বিহারী বাজপেয়ী দেশে আমাকে ব্রেকে যেতে হবে, দ্রুত শেষ করুন। অমৃত ডাঙ্গি আর নবীনরঞ্জন সেনগুপ্ত তারা কি মুচলেখা দিয়ে প্রেমপত্র লিখেছিল? সেই কথাগুলো বলুন। দালালিটা কম করবেন, রাশিয়ারা চায় না। আপনারা শুনবো না। খুব সংক্ষেপে, আমার সব দেখে শুনে মনে হচ্ছে রামাবাগের জোয়ার অনেক থামবেন প্লিজ। রাম আবেগের জ্বর অনেক বেশি নেতাজি আবেগের থেকে আজকের দিনে। না, একদম পরিষ্কার সত্য কথা যে আজকে এখানে এসে প্রথম বুঝলাম যে আমার নেতাজি সম্পর্কে যেটুক বিদ্যা বুদ্ধি ছিল সেটা ভুল ছিল। না, আমিও খুব কনফিউজড হয়ে গেছি। এই খাবলা দেওয়া যে কথাগুলো নেতাজিকে নিয়ে প্রত্যেকে আমরা বলছি, এখানটা শেয়ার করছি, এই খাবলা দেওয়াগুলো প্লিজ বন্ধ করুন। নেতাজি যে ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই ভারতটা কিন্তু এমন ছিল না। কালকে যে সেকশনাল ভারত আমরা দেখেছি, যেই জাতীয় আবেগের প্রশ্নটায় কনসলিডেট করা হচ্ছে রামকে নিয়ে, বিশ্বাস করুন নেতাজি সেটা দেখেনি। দ্বিতীয়, যারা আজকে রামের আবেগের সাথে নেতাজি আবেগটাকে জুড়তে চাইছেন এবং খাবলা খাবলা দিয়ে ইতিহাস এখানে পাঠ করছেন, তাদেরকে একটা কথা বলি, নেতাজি একটা অর্থনৈতিক স্বাধীনতার কথা
ভেবেছিলেন এবং যোজনা কমিশন তৈরি করেছিলেন। বলুন তো আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন যোজনা কমিশন, প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে? পিউ আরেকটা কথা, মমতা আমাকে ব্যানার্জি ব্রেকে যেতে হবে। 22-এ তোমাদের চ্যানেল দেখিয়েছে উনি বেঙ্গল যোজনা কমিশন করেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে, সেটা কোথায়? মমতার প্রতিনিধি তিনি কথা বলুক। কার্যত এই জন্মদিনের দিন এরা তাদের কেউ মনে করে নিজেদের কথা নেতাজিকে। বলতে পারে না, এদের একটাই উত্তর অন্যের দিকে আঙুল তোলা। তাই আমি একটা ব্রেকে যাচ্ছি। তবে এই বছরে একটা দিন নেতাজি নিয়ে আকচি না করে সারা বছর একটু যত্নশীল হলে হয় না? রাজনীতির পাঠ তো চলতেই থাকবে, সেখানে যদি আরেকটু শ্রদ্ধা সারা বছরের কর্মসূচিতে অ্যাড করা যায়, ভেবে রেখুক রাজনৈতিক দলগুলো।